প্রায় ২২ বছর পর তাকবীর সেই বাড়িতে প্রবেশ করল, যেখান থেকে একদা অপমানিত হয়ে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে প্রস্থান করেছিল। আজ তার আসার ইচ্ছে ছিল না, কিন্তু রুবিনা সিদ্দিকার অসুখের খবর শুনে আসতে হলো। তাছাড়া রাফিন ও নাসরবান্দা রাখি আগে দ্রুত গিয়ে রেনুকে খোঁজ করল। ও খুব করে চাইছিল তাকবীর ভাই এই বাসায় আসুক, রেনু আবার নিজের পাপমুক্ত হওয়ার একটা সুযোগ যেন পাওয়া যায়। রেনু রান্নাঘরেই ছিল। আপা, রাখি ছুটে গেল কি? রেনু হাসল। আজ ভাইয়ের প্রিয় ফলি মাছের কোপ্ফা করছি। আপা শোনো, অস্থির ভঙ্গিতে বলল রাখি। তুমি চলো তো, কি হয়েছে? রেনুর দৃষ্টি রাখির মুখে নিবদ্ধ। তাকবীর ভাইয়া এসেছে। রাখি সরাসরি তাকালো রেনুর চোখের দিকে। কথাটা কানে যেতেই যেন দমকা হাওয়ায় রেনুর ভেতরের অতীতের একটা দরজা খুলে গেল। রেনুর ঠোঁট কাঁপছিল, যেন এই বর্তমানের রেনুকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ১৭ বছরের সেই রেনু। বুকের ভেতর আবার জেগে উঠল সেই বহুকাল আগের উন্মাদনা, সেই অস্থিরতা। উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করল, কই সে? এই মুহূর্তে রেনুর অতীত যেন বর্তমানের সামনে সে এমনভাবে দাঁড়িয়ে আসছে যে বর্তমানের আর কোনো মূল্যই নেই তার কাছে। ড্রয়িং রুমে বসে আছে তাকবীর আর রাফিন, দুইজন গলা নামিয়ে গল্প করছে। রুবিনা সিদ্দিকা খবর পেয়ে নামাজের হিজাব পরে এসে বসেছেন মাত্র। জাভেদ যখন খবরটা শুনল, তার মনে হচ্ছিল দীর্ঘদিনের একটা ভয়ের মুখোমুখি দাঁড়াবার দিন আজ। আজ রেনু আর জাভেদ দুইজনেই নিজের কৃতকর্মের মুখোমুখি দাঁড়াবে। মনে মনে জাভেদ বলল, রেনু, তুমি আমাকে হারিয়ে দিও না, আমাদের ভালোবাসা যেন মিথ্যে হয়ে না যায়। তাকবীর? জাভেদকে দেখে উঠে দাঁড়ালো তাকবীর। বহু আগের বন্ধুকে দেখে মৃদু হাসল, তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরল। জাভেদ অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে রইল। তাকবীর, আমাকে মাফ করে দিও ভাই। এই কথায় তাকবীর অবাক হয়ে তাকালো কেন? জাভেদ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর রাফিন আর রুবিনার দিকে তাকালো। সেই দিন সেই রাতে আমি সব দেখেছিলাম। আমি তখন সত্যটা বললে হয়তো সবাই তোমাকে ভুল বুঝতো না। আমি মাকে ডেকে আনি। জাভেদের চোখে অশ্রু চিকচিক করে উঠল। মা? জাভেদ অস্বস্তি নিয়ে তাকালো। রেনু আমার স্ত্রী। এক মুহূর্তে নীরবতা, তারপর তাকবীর বলে উঠল, জাভেদ ভাই, আমি কিন্তু এটা আগে আন্দাজ করেছিলাম যে তুমি ওনাকে পছন্দ করো, আর ম্যাডাম যে সত্য জানেন এটাও আমি জানতাম, কিন্তু কিভাবে সেই হিসাবটা মিলছিল না। তুমি বলেছ। একটু থেমে শান্ত কণ্ঠে বলল, যাই হোক, আমার কোনো আক্ষেপ নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সেদিনের সেই রাতের পরেই আমার জীবনের মোড় ঘুরে যায়। জাভেদ বদ্ধস্বরে বলে, আমি কাউকেই কিছু বলিনি, এমনকি রেনুও জানে না যে আমি সত্যিটা জানি। রুবিনা সিদ্দিকা একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন রাতে আমি রেনুর চেহারা দেখে কিছু আন্দাজ করি, আর নিশ্চিত হই ও যখন আত্মহত্যার চেষ্টা করে। থাক সেসব কথা, তাকবীর তুমি বলো কেমন আছো? পর্দার ওপাশে দাঁড়িয়ে আছে রেনু, এখনো দেখেনি তাকবীরকে, কিন্তু ভেতরের সমস্ত কথা অ্যাসিডের মতো ওর হৃদয়ে দগ্ধ করছিল। পায়ে যেন কোনো জোর নেই, দরজার একপাশে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। রাখি টেবিলে নাস্তা সাজাচ্ছে, বারবার রেনুর দিকে তাকাচ্ছে। হঠাৎ রেনুকে ফ্যাকাশে হয়ে যেতে দেখে পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, কি হয়েছে আপা? রেনুর চোখ ভিজে উঠল। কত বড় প্রতারণা আর মিথ্যে! রাখি, মা আর জাভেদ সব জানত। রাখির চোখ বড় হয়ে গেল, কিছু বলতে পারল না, শুধু ধীরে ধীরে রেনুকে জড়িয়ে নিল। রেনুর বুক কেঁপে উঠল, যেন এত বছর পর নিজের পাপের ভার হঠাৎ অসহনীয় হয়ে উঠেছে। কি লজ্জা! ওর গোপন কথাটা কখনো গোপন ছিলই না। রাফিনের সব এলোমেলো লাগছিল, আর ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত পরিবেশ। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এসেছে, কিন্তু ঘরের ভেতরে জমে আছে যেন বহু বছরের অপ্রকাশিত কথা আর স্মৃতি।
তাকবীর কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, বুঝতে পারলো ওকেই বলতে হবে। এ বাড়ির মানুষগুলোকে মুক্ত করতে হবে অপরাধ বোধ থেকে। তারপর ধীরে ধীরে বলল, সেদিন রাতে বাড়ি থেকে বের হয়ে আমি কোথাও যাইনি, সোজা গিয়ে বসেছিলাম মসজিদে। রাত সেখানেই কাটাবার ইরাদা ছিল। সবাই চুপ করে শুনছে। তাকবীর দূরে কোথাও তাকিয়ে যেন সেই রাতটাকে আবার দেখতে পেল চোখের সামনে। মনে হচ্ছিল বুকের ভেতর আগুন জ্বলছে, অপমান, রাগ, কষ্ট সব মিলিয়ে মাথা কাজ করছিল না। ভাবছিলাম এতদিনের বিশ্বাস, এতদিনের সম্পর্ক সব কি এক মুহূর্তে শেষ হয়ে গেল? তারপর তাহাজ্জুদ পড়লাম, হৃদয় শান্ত হলো। ভাবলাম হয়তো এ অকল্যাণই আমার কল্যাণ আছে। আর ভোরের নামাজের সময় মাফ করে দিলাম সবাইকে। একবার দীর্ঘশ্বাস ফেলল তাকবীর। ফজরের নামাজ শেষ করে হয়ে গেছে অনেকক্ষণ, মসজিদ প্রায় ফাঁকা। আমি এক কোণে বসেছিলাম, বাড়িতে ফিরে যাব মনে স্থির করলাম। তখন একজন লোক এসে আমাকে খুঁজে বের করলো। রাফিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, লোকটা কে ছিল ভাইয়া? তাকবীর শান্ত গলায় বলল, তোমার মায়ের অফিসের একজন সহকারী। রুবিনা সিদ্দিকা মাথা নিচু করে বসে আসতেন। তাকবীর বলল, লোকটা এসে বলল, ম্যাডাম আমাকে আপনাকে খুঁজতে পাঠিয়েছেন। সারা রাত খুঁজে এই পেলাম আপনাকে। তারপর একটা খাম দিল, ভিতরে ছিল 1,00,000 টাকা। ঘরে আবার নীরবতা নেমে এলো। তাকবীর ধীরে বলল, আর সেই খামের সঙ্গে ছিল আমার নিজের টাকাও। প্রতি বছর ম্যাডাম জাকাত দিতে চাইতেন, আমি নিতে চাইতাম না, বলতাম আপনি রেখে দিন, দরকার হলে নেব। সেই সব জমা টাকাও ছিল ভেতরে। রাফিন অবাক হয়ে মায়ের দিকে তাকালো। ওর মা সব জানতেন, কিন্তু কখনো সব বলেনি। মায়ের ডায়েরিতেও তেমন কিছু লেখা ছিল না এ সম্পর্কে। তাকবীর আবার বলল, তারপর লোকটা বলল, ম্যাডাম ফোনে কথা বলবেন। সবার চোখ এবার রুবিনা সিদ্দিকার দিকে। তাকবীরের গলা আরো নরম হয়ে গেল। ফোনে উনি বলেছিলেন, তোমার সঙ্গে যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমি জানি না কি সত্যি কি মিথ্যা, কিন্তু উপলব্ধি হচ্ছে তুমি নির্দোষ। আমি ক্ষমা চাইছি, কিন্তু এই শহরে থাকলে বিষয়টা আরো জটিল হবে। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, আমার মেয়েটার ক্ষতি হবে। তুমি তো পুরুষ মানুষ, তোমার দায় কম। আমি চাই তুমি চলে যাও, এই শহর ছেড়ে চলে যাও। এক মুহূর্ত থেমে তাকবীর মৃদু হাসল। ওনার গলায় তখন কষ্ট ছিল। আমি বুঝেছিলাম উনি সঠিক বলছেন। আমি বুঝেছিলাম আমাকে চলে যেতে হবে, আর আল্লাহ এটাই হয়তো চাচ্ছেন। সবচেয়ে মজার বিষয়, সেদিন ভোরে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ভোরের নরম আলোতে উপলব্ধি করেছি আমি ওনার প্রতি অত্যন্ত রূঢ় আচরণ করেছিলাম। আমার তো দিনের বুঝ আছে, উচিত ছিল বুঝিয়ে বলা, আমি কেন এত রূঢ় হলাম। রাফিনের গলা কেঁপে উঠল, তুমি এভাবে কিভাবে ভাবতে পারো ভাইয়া? তাকবীর মাথা নেড়ে বলল, তুমিও ভাবতে পারবে ভাইয়া, সবসময় ঠান্ডা মাথায় ভাববে। যাই হোক, ফজরের নামাজ পড়ে এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। ঘরের ভেতর যেন সময় থমকে দাঁড়িয়ে রইল। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা রেনুর বুকের ভেতর অদম্য এক ঢেউ উঠছে। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি, গরুর ফার্ম দেই। আলহামদুলিল্লাহ, আজ আমার ফার্ম অনেক বিস্তৃত। আমি এখন মানুষকে জাকাত দিই, আমার 2টা ছেলে, একটা মেয়ে। আমি সুখী। আর এসব সম্ভব হয়েছে এই শহর ছাড়ার কারণে। তাই অল্প ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাকে অনেক সুখ দিয়েছেন। জাভেদ তখনও অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। তাকবীর হাত ধরে টেনে বসালো। এত কষ্ট পেতে হবে না, আমাদের বয়স তখন কম ছিল। আর সত্য প্রকাশ পেলে কি হতো, বরং যা হয়েছে ভালো হয়েছে। রাখি পর্দার আড়াল থেকেই বলল, নাস্তা দেওয়া হয়েছে। ডাইনিং টেবিলে নাস্তা শেষ হতে না হতেই ঘরের পরিবেশটা অনেকটা সহজ হয়ে উঠল। জাভেদ আর তাকবীর খুনসুটি করছে, রাফিনও গল্প করছে। ঠিক তখনই করিডোরের দিক থেকে পায়ের শব্দ এলো। মৃদু কণ্ঠের সালাম। সবাই তাকালো। হিজাব জড়িয়ে ধীরে ধীরে এসে কাছাকাছি দাঁড়িয়েছে রেনু। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। ওর দৃষ্টি গিয়ে থামল তাকবীরের মুখে। এক মুহূর্তের জন্য রেনু থমকে গেল। এই মানুষটা কি সেই মানুষ? এই মানুষকে কি রেনুর মনের একটা অংশ খুব যত্ন করে ভালোবেসে আগলে রেখেছে? কিন্তু সেই মানুষটার ঘন কালো চুল ছিল, যার মুখে সবসময় ছেলে মানুষের হাসি লেগে থাকতো। আর এখন মাথার চুল অনেকটাই পাতলা, মুখ ভর্তি দাড়ি,
চোখে অদ্ভুত এক প্রশান্তি। এই মুখ তো সেই মুখ না, অসম্ভব এই মানুষকে রেনু ভালোবাসে না। রেনুর বুকের ভেতর হঠাৎ কেমন ধাক্কা লাগলো। এ কি সেই তাকবীর? এই মানুষটাকে কি সে কখনো ভালোবেসেছিল না? এই মানুষটাকে তো সে চেনে না। এক মুহূর্তের জন্য মনে হলো ওর সেই কৈশোরের প্রথম ভালো লাগা যেন অন্য কারোর সাথে ছিল, অনেকটা ফ্যান্টাসির মতো। আর এই মানুষটা যেন অন্য কেউ। এই মুহূর্তে রেনুর হৃদয়ে একটা প্রশান্তি আসলো। ওর হৃদয় মুক্ত হলো দ্বিচারিতার পাপবোধ থেকে। রেনু ধীরে ধীরে এগিয়ে এলো, গলা কাঁপছে। আমি একটু কথা বলতে চাই। রুবিনা সিদ্দিকা চুপ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। জাভেদ মাথা নিচু করে বসে আছে, জানে রেনু কি বলবে। আর রাফিন সোজা বোনের মুখের দিকে তাকিয়ে রইল। রেনু আচমকা হাত জোর করে ফেলল। আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি ক্ষমা চাইতে এসেছি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রেনুর গলা ভেঙে যাচ্ছে। আমি তখন 17 বছরের একটা মেয়ে ছিলাম। আবেগের আগে নিজেকে অপমানিত মনে হয়েছিল। আমি বুঝতে পারিনি আমার একটা কথায় একটা মানুষের পুরো জীবন বদলে যেতে পারে। আমি অনেক অনুতপ্ত। এই এত বছর আমি আমার পাপবোধ নিয়ে যন্ত্রণা সহ্য করেছি। আমাকে মুক্তি দিন। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তাকবীর অনেকক্ষণ চুপ করে রইল। ওর চোখে কোনো রাগ নেই, শুধু গভীর এক শান্তি। ধীরে ধীরে বলল, আমি তো অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। রেনু মাথা তুলল। তাকবীর মৃদু হাসল। সেদিন ভোরে ফজরের নামাজের পরই। রেনু অবাক হয়ে তাকিয়ে রইল। এটা তখন শুনেছে, কিন্তু এত সহজ। তাকবীর ধীরে ধীরে বলল, জানেন, একটা সময় আমি ভাবতাম প্রেম বা ভালোবাসা খুব সুন্দর জিনিস। মনে হতো এটাই জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি, কিন্তু বুঝতে পারতাম না এটা হারাম কেন। একটু থামলো, তারপর গলা পরিষ্কার করে বলল, কিন্তু পরে বুঝলাম কেন আল্লাহ প্রেমকে হারাম করে দিয়েছেন। ঘরে বসে থেকে সবাই চুপ করে শুনছে। তাকবীর শান্ত গলায় বলতে লাগলো, কারণ প্রেম বা ভালোবাসা খুব শক্তিশালী একটা অনুভূতি। এতটাই শক্তিশালী যে এটা মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দিতে পারে। তখন মানুষ আর ঠিক ভুল আলাদা করতে পারে না। এই আবেগেই হয়ে যায় সত্য। রেনুর দিকে তাকালো। আপনি তখন খারাপ মানুষ ছিলেন না। আপনি শুধু আবেগের মধ্যে ছিলেন, আর আমিও তখন অহংকারের মধ্যে ছিলাম। আমি আপনাকে বুঝিয়ে বললে এত কিছু হতো না। তারপর মৃদু হেসে বলল, কিন্তু আল্লাহ মানুষকে এসব থেকে বাঁচানোর জন্য কিছু সীমা রেখেছেন। দেখেন, ভালোবাসা তো হারাম না, কিন্তু সেটাকে হালাল পথে আসতে হবে। বিয়ে, তারপর দায়িত্ব আর প্রাপ্য সম্মান। এইরকম ভালোবাসা মানুষকে শান্তি দেয়, যেটা আপনি পেয়েছেন জাভেদের মাধ্যমে। আর যে ভালোবাসা আবেগের ঝড়ে শুরু হয়, তার শেষটা বেশিরভাগ সময় কষ্টেই হয়। আল্লাহ তো হৃদয়ের মালিক। উনি চান না ওনার প্রিয় বান্দা না পাওয়ার কষ্ট পাক। প্রেম বলেন বা ভালোবাসা একতরফা হোক বা উভয়ই, এটাতে তো না পাওয়ারও ঝুঁকি থাকে। আর না পাওয়া মানে কষ্ট, সেই ক্ষত হৃদয়ে রেখে আরও আঘাত পাওয়া। কিন্তু বিয়েতে কোনো ঝুঁকি নেই। তো ইসলাম বলে পছন্দ হলে সরাসরি বিয়ের প্রস্তাবে যেতে। যেমন জাভেদ গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সংসার সুন্দর হোক। রেনুর চোখ আবার ভিজে উঠল। কি সুন্দর ব্যাখ্যা। তাকবীর খুব শান্ত স্বরে বলল, আর দেখুন, আল্লাহ আমার কাছ থেকে একটা জিনিস নিয়ে অন্য অনেক কিছু দিয়েছেন। একটা পরিবার, সন্তান, শান্তি। তারপর হালকা হাসল। তাই আমি মনে করি না আমি কিছু হারিয়েছি, বরং আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তাই কোনো অপরাধ বোধ রাখবেন না। আর আল্লাহ প্রায়শ্চিত্ত পছন্দ করেন। অনুশোচনায় সর্বোত্তম ক্ষমা পাওয়ার উপায়। ঘরের ভেতর আবারও নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতার ভেতরে একটা অদ্ভুত স্বস্তি আছে। অনেকগুলো হৃদয় আজ শান্ত। এবার তাকবীর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করল। সুতরাং তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নরনারীদের পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে অবগত আছেন। অনেক বছরে জমে থাকা বোঝা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। রাফিন রেনুর দিকে আর্দ্র চোখে তাকালো। আজ ওর আপা ওর চোখে অনেক বড় হয়ে গেল। আরিয়াদের বাসায় গিয়ে পরের দিন থেকে সানা নিজেকে যেন একটু বদলে ফেলল। এভাবে পরবর্তী 2টা দিন। আগে আরিয়ার সঙ্গে খেলতে খেলতে
গল্প করতে করতে কখন সময় পার হয়ে যেত সানা নিজেই টের পেত না, কিন্তু ইদানিং যেন সানার ঘড়ির কাঁটার সঙ্গে লড়াই করছে। আরিয়াকে ঘুমে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আজ দুপুরে পড়াতে বসেই বলল, আরিয়া আজকে কিন্তু আমরা ঠিক 2 ঘন্টা পড়বো আর আঁকবো, তারপর তুমি ঘুমাবে। আরিয়া অবাক হয়ে তাকালো, মিস আজ খেলবো না, তুমি কি কথা দিয়েছ? গাল ফুলিয়ে ফেললো আরিয়া। সানা হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে আগের উষ্ণতা নেই। ওর বুকের ভেতরে একটা কষ্ট হয় আরিয়ার এই মুখটা দেখলে। ঠিক করেছে, আরও মায়া বাড়ার আগেই এই টিউশনিটা ছেড়ে দেবে। না, আগে পড়া শেষ করি, তারপর যদি সময় থাকে খেলবো। হালকা গাল টিপে দিল। আরিয়া একটু মন খারাপ করলো, পড়তে শুরু করলো। আগে মাঝে মাঝে সানা নিজেই বলতো, চলো একটু বিরতি দেই, খেলি। আজ আর সে কিছু বলছে না। আরিয়ার দাদি দূর থেকে সব দেখছিলেন। তিনি গত 2টা দিন বিষয়টা খেয়াল করছেন। মেয়েটার গল্প করছে না, হাসছে না, আরিয়ার মাথায় হাতও বুলাচ্ছে না। একসময় তিনি এসে বললেন, সানা এত চুপচাপ কেন আজ? 2টা দিন থেকেই শরীর খারাপ নাকি? সানা মাথা তুলল না, প্রায় কান্না এসে যাচ্ছে। না আন্টি, কিছু না। আরিয়ার দাদি মৃদু স্বরে বললেন, 2টা দিন ধরে আগে চলে যাচ্ছ? সানা এবার তাকালো। না আন্টি, ওগুলো ঠিক না, আমার কাজ তো পড়ানো, সময়ের বাইরে থাকা ঠিক না। দাদি একটু অবাক হলেন, কিন্তু বুঝতে পারলেন হয়তো সেদিনের কথা শুনে ফেলেছে সানা। ঠিক তখনই ডাইনিংয়ের দিক থেকে আকাশের কণ্ঠ শোনা গেল। প্রতিদিনের মতো দুপুরে বাসায় এসেছে। কিছুক্ষণ পর দরজার সামনে এসে দাঁড়ালো। আরিয়া পড়া কেমন হচ্ছে? আরিয়া বলল, মিস আজ খুব কড়া হয়ে গেছে। বাবা? আকাশ একটু হেসে বলল, কড়া? ভালো। তারপর নিজের রুমে চলে গেল। কিছু সময় পরে আরিয়ার দাদি সানার পাশে এসে বললেন, তাকাও আমার দিকে, কোনো ভুল হয়েছে আমাদের? এই কথায় সানার মনে আরও ঝড় শুরু হলো। শান্ত গলায় বলল, কিছু না আন্টি, নিয়ম করে পড়াচ্ছি। আসলে কি আন্টি, আমি বুঝেছি কাজের সময় কাজটাই করা উচিত, বেশি সময় থাকলে স্যালারি হিসেব গড়মিল হয়ে যায়। আরিয়ার দাদি তাকালেন ওর দিকে। কিছু একটা যেন বদলে গেছে। জিজ্ঞেস করলেন, তুমি ওই দিন সব শুনেছ তাই না? ওর কথা বাদ দাও, পুরুষ মানুষ এসব বোঝে। সানা শান্ত গলায় বলল, না আন্টি, ওনার ভুল না, সময় তো আসলে টাকাই, তাই এখন থেকে ঠিক 5 ঘন্টা থাকবো, আর বেশি না। কথাগুলো বলার সময় তার গলা কাঁপেনি, কিন্তু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ার দাদি চোখের পানি আঁচল দিয়ে মুছতে বললেন, তোমার সাথে আরিয়ার টাকা বা সময়ের সম্পর্ক না, সম্পর্ক আত্মার। সানা হঠাৎ বলল, তাহলে কেন? আমার ভালোবাসা আর স্নেহ কেউ টাকার পাল্লায় মাপবে? আমি কি এই বাড়ির শুধু টিউটর? তবে বেশ, আমি তাই থাকি। সানার অভিমানী মুখের দিকে তাকিয়ে আরিয়ার দাদি হেসে ফেললেন। তারপর উঠে দাঁড়িয়ে বুকে সানার মাথা চেপে বললেন, তুমি আমার একটা লক্ষ্মী মেয়ে, এবার শান্ত হও। সেদিন সানার আর যাওয়া হলো না। আরিয়ার সঙ্গে দুপুরে ঘুমিয়ে গেল। শোনো মা, আকাশ মাকে দুপুরের পরে নিজের রুমে ডেকে নিল। আজ সানা আর মায়ের সব কথাই কর্ণগোচর হয়েছে আকাশের। বিষয়টা মাকে বুঝতে ডাক দিল। সানা রাফিনের শালি, কোনো ভুল বুঝাবুঝি হলে বিষয়টা লজ্জার। আকাশ একটু অস্বস্তি নিয়ে বলল, মা মেয়েটা এমন কেন করছিল? মনে হলো কোনো কথাই খুব কষ্ট পেয়েছে। মা চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেললেন। কষ্ট পাবে না কেন, এভাবে কেউ বলে? তুইও যা কাঠখোট্টা। আকাশ অবাক হয়ে তাকালো, বুঝতে পারল না ভুল কি হলো। আকাশের মা ধীরে ধীরে বললেন, তুই জানিস না ওর জীবনে কি হয়েছে? ডিভোর্সের বিষয়ে জানি, আর কিছু হয়েছে? মা একটু চুপ করে থেকে বললেন, ওর একটা বাচ্চা নষ্ট হয়েছিল, স্বামীটা অমানুষ ছিল, তার গায়ে হাত তোলার ফলে এরকম হয়। তারপর ডাক্তার বলে দেয় ভবিষ্যতে হয়তো আর মা হতে পারবে না। সানা। আকাশ ধীরে বলল, আমি জানতাম না। জানবি কিভাবে? মেয়েটা কাউকে কিছু বলে না, আর তোর তো কিছুতে আগ্রহ নেই। আরিয়া কত পছন্দ করে মেয়েটাকে, তুই বুঝিস? ছেলের জব্দহা মুখ দেখে আকাশের মা একটু হাসলেন, কিন্তু আরিয়ার প্রতি যে ওর যে মায়া সেটা অন্যরকম। আমার মনে হয় ওই মেয়েটা আসলে নিজের হারানো বাচ্চাটাকে খুঁজে পায় আরিয়ার মধ্যে, আর আরিয়া পায় মা। আকাশের বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। তুই যেদিন বললি সময় মানে টাকা, সানার কাছে সেটা শুধু কথা না, একরকম কথার আঘাত।
মেয়েটা এই বাড়িতে এসে স্বস্তি পায়। ওর মনে হলো ওর নিঃস্বার্থ ভালোবাসাটা কি যেন তুই দামের পাল্লায় তুলে দিলি। আকাশ মাথা নিচু করে বসে রইল। ওর মনে হলো সত্যিই একটা ভুল করেছে, কিন্তু এসব কথা তো আরও জানতো না। সুখে একটা অপরাধ বোধ হলো। সেদিন সন্ধ্যায় খুশি মনের সানা বাসায় ফেরার জন্য বের হলো। সিঁড়ি দিয়ে নেমে উঠোনে যেতেই চেম্বার থেকে আকাশ ডাক দিল, সানা একটু আসবেন। সানা একটু থামলো, তারপর ধীর পায়ে ভেতরে ঢুকলো। চেম্বারটা ছোট, কিন্তু গোছানো, কোনো রুগী নেই। আকাশ দাঁড়িয়েছিল টেবিলের পাশে। সানা চুপচাপ বসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সানা নির্লিপ্ত গলায় বলল, বলুন। আকাশ একটু অপ্রস্তুত হয়ে বলল, সেদিন যে কথা বলছিলাম তার জন্য আমি সত্যি দুঃখিত। আমি জানি আমার উচিত হয়নি, হয়তো আমি বুঝিনি আপনার আর আরিয়ার সম্পর্কটা। সানা চুপ হয়ে রইল, কিন্তু আশ্চর্য একটা ভালো লাগা আচ্ছন্ন হয়ে আছে। এই যে এভাবে অকপটে দোষ স্বীকার, এটা কয়েকজন করে? আর সেভাবে ওনার তো ভুলও ছিল না, তবে অভিমানের কাঁটাটা বুকে এখনো জমে আছে জায়গা মতো। আকাশ আবার বলল, আর একটা ধন্যবাদও দিতে চাই। সানা একবার ভুরু তুলল, ধন্যবাদ? হ্যাঁ, আরিয়ার জন্য আপনি যে সময় দেন, যে মায়া দেন, সেটা টাকার বিনিময়ে পাওয়া যায় না। মেয়েটা আমার ইদানিং বদলে গেছে যেন। সানা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, তাহলে একটা কাজ করুন, কি পরের মাস থেকে স্যালারিটা বা একটু বাড়িয়ে দিন, তাহলে হয়তো মায়াটাও একটু বেশি দিতে পারবো। আকাশ হতভম্ব হয়ে গেল। সানা ব্যাগটা কাঁধে তুলে বলল, আর একটা কথা, সব কিছু টাকায় মাপা যায় না, তবে যেহেতু আপনি সেই নিয়মে অভ্যস্ত, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। দরজার দিকে হাঁটতে হাঁটতে আবার ফিরে তাকালো। কি পারবেন মায়া আর ভালোবাসার মূল্য দিতে? আকাশের হতভম্ব মুখের দিকে তাকিয়ে সানা হেসে ফেলল। দুঃখিত, আমি কথাটা বলেছি আপনাকে বুঝিয়ে দিতে যে সব কিছুই ক্রয়যোগ্য নয়। কথাটা বলে সানা বেরিয়ে গেল। বাইরে এসে হাঁটতে হাঁটতে তার ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটে উঠল। এই কয়দিন বুকের ভেতর অভিমানের যে জ্বালা ছিল, আজ ভদ্রলোককে অন্তত দুটো তেরা কথা বলে সেটা ঠান্ডা হয়ে এলো। রিকশায় বসে ঠান্ডা বাতাসে ভেসে যেতে যেতে সানা গুনগুন করল, শোন গো দক্ষিণে হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, কি দিক ভুলেছি আমি, মনে লুকোনো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনে, বাড়ালো কি আশা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা। রাত গভীর। বাড়ির ভেতর অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও কুকুর ডাকছে। রাফিন আর জাভেদ গেছে তাকবীরকে বাসে তুলে দিতে। বাইরে হালকা বাতাসে ডাইনিংয়ের জানালার পর্দায় একটু একটু নড়ছে। রেনুর নিজের ঘরে যেতে পারছে না, মায়ের সাথে কথা বলা প্রয়োজন। হঠাৎ রেনু উঠে দাঁড়ালো, ধীরে ধীরে করিডোর পেরিয়ে গেল মায়ের ঘরের দিকে। মায়ের ঘরের দরজাটা আধ খোলা, ভেতরে বাতি জ্বলছে। রেনু বুঝতে পারল মাও আছে ওর অপেক্ষায়। রুবিনা সিদ্দিকা বিছানার পাশে বসে আছেন, জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, হাতে তাসবিহ। রেনু দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব আস্তে বলল, মা। রুবিনা সিদ্দিকা মুখ তুললেন। মেয়ের মুখটা দেখে বুঝলেন আজ কিছুই আর এড়ানো যাবে না, ভেতরে আয়। রেনু ধীরে ভেতরে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ল। দুজনেই কিছুক্ষণ চুপ। এই নীরবতার ভেতরেই যেন অনেক কথা লুকিয়ে আছে। রেনু কথা সাজাচ্ছে আর ভাঙছে, কিভাবে শুরু করবে। হঠাৎ রেনু বলল, মা তুমি সব জানতে, রাফিনের মতো। রবিনা তাসবিটা থামালেন, উত্তর দিতে একটু সময় নিলেন। অনেকটা জানতাম, সবটা না। রেনু গলায় কষ্ট জমে উঠল। তাহলে এত বছর তুমি চুপ ছিলে কেন? রবিনা সরাসরি তাকালেন না, জানলার দিকে তাকিয়ে বললেন, কারণ সে যেই সত্যিটা বললে কোনো লাভ নেই, সেটা বলবো কেন? আমি এত বছর ধরে জানতাম একজন মানুষ আমাকে ঘৃণা করে চলে গেছে, আমি তার কাছে ঘৃণার পাত্র, মিথ্যুক। আমি ভাবতাম আর কেউ জানে না এ সত্য, কিন্তু তুমিও জানতে যে সে নির্দোষ, তবুও আমাকে কখনো কিছুই বলনি কেন মা? রবিনা সিদ্দিক এবার মেয়ের দিকে তাকালেন, চোখ দুটো ক্লান্ত। আমি নিশ্চিত ছিলাম না রেনু, শুধু মনে হয়েছিল কোথাও একটা ভুল হচ্ছে।
রেনুর চোখ ভিজে উঠল। তাহলে আমাকে বলনি কেন? জিজ্ঞেস করতে রুবিনা দীর্ঘশ্বাস ফেললেন। কারণ আমি তোকে আরো ভেঙে দিতে চাইনি। বললাম তো সেই সত্য মূল্যহীন ছিল। মানে? তখন তোর বয়স কত ছিল মনে আছে? রেনু চুপ। আমি ভয় পেয়েছিলাম তুই এসব ভেবে হয়তো নিজের জীবনটাই নষ্ট করবি, আমাকে লজ্জা পাবি, বিশেষ করে তুই আত্মহত্যার চেষ্টা করার পরে। রেনুর বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এত ভালোবাসা কেন মা? রবিনা নরম গলায় বললেন, কারণ আমি তোর মা। এই কথাটা শুনে রেনুর চোখ দিয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ল। মা, তুমি কি আমাকে ঘৃণা করো? রবিনা যেন চমকে উঠলেন। কি বলছিস? সেদিনের ঘটনার জন্য তুমি কি আমাকে ঘৃণা করো? বলো না। মায়ের হাত আঁকড়ে ধরল। রবিনা ধীরে মেয়ের হাতটা নিজের হাতে নিলেন। আমি তোকে ঘৃণা করব? তুই আমার মেয়ে রেনু। রেনু ফিস ফিস করে বলল, কিন্তু তুমি ডায়েরিতে লিখনি এসব? সব লিখেছো, কিন্তু এটা না। রবিনা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, কারণ কিছু লজ্জা নিজের কাছেও স্বীকার করা কঠিন। রেনু তাকালো। রবিনা সিদ্দিকা বললেন, আমি যদি লিখতাম তাহলে স্বীকার করতে হতো আমি একজন নির্দোষ মানুষকে দূরে পাঠিয়েছি। আমি একজন মা হয়ে পারিনি সন্তানের বিচার করতে। তাছাড়া চাইনি তোর সেই এক টুকরো ভুলের কোনো উল্লেখ কোথাও থাকুক। রেনুর গলা কেঁপে উঠল। কিন্তু মা, তুমি ওনাকে কেন যেতে বলেছিলে? রবিনা চোখ বন্ধ করলেন। কারণ আমি তখন শুধু মা হয়ে ভেবেছি। আমি ভেবেছিলাম ও যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় তাহলে তোর জীবন নষ্ট হয়ে যাবে, সমাজ তোকে ছাড়বে না। হয়তো অন্যায় করেছি, কিন্তু দেখ তাকবীর কি সুন্দর, সবাইকে ক্ষমা করে দিয়েছে, তুইও নিজেকে ক্ষমা করে দে। রেনুমাকে জড়িয়ে কাঁদতে লাগলো। কতটা ভেবেছে মা ওর জন্য। আর দরজার ওপাশে রাখি। রুবিনা মা এত ভালো কেন? সব কিছু কি চমৎকার বুঝিয়ে বলে। বৃষ্টি ভেজে আকাশ দেখছে রাখি, বাতাসে ভরপুর আর্দ্রতা। রাফিন এখনো ফেরেনি। আকাশের দিকে তাকে ভাবছে মানুষের জীবন কত অদ্ভুত। আল্লাহকে শুক্রিয়া, আজ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। রাফিনের কথা ভাবল। মানুষটা ভেতরে ভেতরে খুব ভঙ্গুর আর নরম। কখন দোলনায় বসে চোখ লেগে গেল রাখি বলতেই পারবে না। রাখিকে দোলনায় ওভাবে ঘুমোতে দেখে রাফিনের অসম্ভব মায়া লাগলো। আস্তে করে কোলে তুলে নিল। আজ রাফিন অসম্ভব খুশি। আপাকে নিয়ে মনে আর কোনো সংশয় নেই। তাকবীর ভাইয়াকেও খুঁজে পেয়েছে। আরও অবাক হয়েছে জাভেদ ভাইয়ার ভালোবাসার গভীরতা আবিষ্কার করে। সব জেনেও বিছানায় রাখিকে সাবধানে শুয়ে দিল। রাখির দিকে অপলক তাকে রইল খানিক। রুফাইজা, তুমি এত হালকা কেন? আর একটু খাওয়া উচিত বোধ হয়। তারপর নিজে ফ্রেশ হয়ে পাশে শুয়ে পড়ল। রাখি পাশ ফিরে হঠাৎ তাকে ঘুম ঘুম চোখে রাফিনকে মুখোমুখি দেখে অবাক হয়ে গেল। তুমি? আমি তো। দোলনায় ঘুমিয়ে গিয়েছিলে? পারো বটে, যদি পড়ে যেতে। বলতে বলতে রাফিন রাখিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। জানো, আজ আমি অনেক খুশি। সব কিছুর উত্তর পেয়ে গেলাম আর ভাইয়াকে ফিরে পেলাম। জানি এই বিষয়টা নিয়ে তোমার অস্থিরতার সাক্ষী আমি। জানো, তুমি না খুব অদ্ভুত, তোর মনটা খুব নরম। বলতে বলতে নাক কুঁচকে নিল রাখি। কেমন একটা গন্ধ পাচ্ছি। রাফিন রাখির গালে আদর দিয়ে বলল, এই জন্যই বলি এই নরম মনের মানুষকে ফেলে বাপের বাড়ি যেও না। কবে তোমার শোকে বেচারা মনটা আমার হোঁচট খায়। এক রাফিন, তোমার সাথে একটা অদ্ভুত গন্ধ বলে রাখি ছিটকে চলে গেল। রাফিন পুরো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মিথ্যে অপবাদ দিও না। আমি এসে শাওয়ার নিলাম, এত পারফিউম দিলাম। তুমি জানো এসব বিষয়ে আমি খুঁত করি। রাখি সন্দেহের চোখে তাকিয়ে রইল। বিশ্বাস করো। রাখি নাকটা একটু কুঁচকে আবার কাছে এলো। খুব মনোযোগ দিয়ে সুখে দেখল। তারপর আবার দূরে সরে গেল। না, কিছু একটা আছে। রাখির বমিও পাচ্ছে। রাফিন বিরক্ত হয়ে উঠে বসলো। কি আছে বলো দেখি। রাখি দুই হাত কোমরে রেখে বলল, এই যে একটা অদ্ভুত গন্ধ। ঠিক পারফিউমের না, আবার ঘামেরও না, মাঝামাঝি কিছু। জানি না কেমন গা গোলাচ্ছে। রাফিন কপালে হাত ঠুকল। আল্লাহ, একটা মনে সারাদিন অফিস করে, তারপর ঘরে এসে শাওয়ার নিয়ে পারফিউম দিয়ে পরিপাটি হয়ে বউয়ের কাছে এসে শোনে তার গায়ে অদ্ভুত গন্ধ। তার কি করা উচিত? রাখি মুখ টিপে হাসল। রাফিন হঠাৎ রাখির হাত টেনে নিল নিজের দিকে।
রাখি একটু দুলে এসে আবার তার বুকে তার উপর পড়ল। ছাড়ো। না ছাড়ব না, আগে বলো মিথ্যে বলে দূরে যেতে চাইছো কেন? রাফিন। রাখি এবার হেসে ফেলল। তোমার গায়ের গন্ধের বিষয়টা বুঝেছি। রাফিন আগ্রহ নিয়ে তাকালো। কি? পরে বলবো, আরও 7 দিন পরে। রাফিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি কি আজ পান বা জর্দা খেয়েছ? কী সব বলছো? রাখি রহস্যময় হাসি দিয়ে উল্টে শুয়ে পড়ল। রেনু মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে আসলো। সাবধানে ছবিটা বের করলো। ছবিতে হাত বুলিয়ে হেসে ফেলল। এত বছর একটা মিথ্যে আবেগ বুকে জমা করা ছিল। সময়ের সাথে ছবির মানুষটা বদলে গেছে, স্বাভাবিক। কিন্তু রেনুর ভালোবাসা শুধুমাত্র অল্প বয়সী সেই তাকবীরকে আটকে ছিল, যেটা ভেঙে কাঁচের টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আসলে মানুষটা নেই তা না, সময় বদলে দিয়েছে তাকে, বদলে দিয়েছে বাস্তবতা। কিন্তু রেনুর ভালোবাসা আটকে ছিল সে কাঁচা বয়সের একটু করে মুহূর্তে। সেই বয়সে যে অনুভূতিটাকে ও ভালোবাসা ভেবেছিল, আজ বুঝছে সেটা ছিল এক ধরনের মোহ। কিন্তু সেই মোহই বছরের পর বছর ওর বুকের ভেতর জমেছিল একটা অপরাধ বোধের মতো, একটা অসমাপ্ত গল্পের মতো। রেনু ধীরে বলল, আমি তোমাকে নয়, আসলে আমার সেই বয়সটাকে ধরে রেখেছিলাম। তারপর ছবিটার দিকে শেষবার তাকালো। ওর চোখে জল নেই, বরং একটা অন্যরকম দীপ্তি আছে। রেনু ছবিটা ছিঁড়ে ফেললো, টুকরোগুলো ডাস্টবিনে ফেললো, তারপর বিছানায় শুয়ে পড়ল। জাভেদের অপেক্ষায়। আজ রেনু জানে এখন থেকে রেনু 16 আনা জাভেদের। আর এদিকে জাভেদও ভীষণ দ্বিধায় আছে। আল্লাহ ভালো জানেন রেনু এই সত্য জানার পর কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এতদিন জাভেদ সব জেনেও না জানার ভান করে থেকেছে, কখনো মুখে আনেনি, কখনো প্রশ্ন করেনি। জাভেদের বারবার মনে হচ্ছিল রেনুকে খুব কষ্ট পেয়েছে এই সত্য উপলব্ধি করে। এত বছর ধরে যে অনুভূতিটাকে সে নিজের ভেতরে লালন করেছে, আজ যে সেটার ভাঙন কি রেনুকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আবার এই ভাবনাও আসছে, হয়তো আজ রেনু সত্যি মুক্ত হয়েছে নিজের ভ্রম থেকে, সেই বহু বছরের পাপবোধ থেকে, আর অল্প বয়সের টুকরো মোহ থেকে, যেটাকে সে এতদিন ভালোবাসা ভেবে বুকের মধ্যে আগলে রেখেছিল। জাভেদ যখন ধীরে রেনুর পাশে শুয়ে পড়ল, রেনু টের পেল জাভেদ কথা না বলে রেনুর একটা হাত নিজের হাতে তুলে নিল, তারপর নিজের বুকে চেপে ধরল। রেনু। জাভেদের এই ডাক রেনুর বুকে জমে থাকা অভিমান উস্কে দিল যেন। দ্রুত পাশ ফিরে জাভেদের কলার চেপে ধরল। মায়ের অনুরোধে করুণা করেছিল তাই না? কান্নার তোরে কথা মিলিয়ে যাচ্ছে। দয়া দেখিয়েছিলে, ভেবেছিলে আহারে সব যেন তুমি নিশ্চয়ই আমাকে ভালোবেসে বিয়ে করনি। জাভেদ হাসল। রেনু হেসে উঠল। হাসবে না খবরদার। রেনু, আহারে শব্দটা তোমার ক্ষেত্রে ভাবার সাহসও আমি করি না। অসহায় তো আমি ছিলাম তোমার ভালোবাসায়। তুমি কিভাবে জানবে কত ভালোবেসে তোমাকে আমি বিয়ে করেছি? তুমি আমার জীবনের কত সাধনার প্রাপ্তি। রেনু ভেজা চোখে তাকায়। কিন্তু তুমি সত্য জানতে, তবুও আমাকে কখনো বলনি, ঘৃণা করনি। জাভেদ রেনুর মুখটা হাতের আজলায় ধরে। তাকাও আমার দিকে, দেখো ভালো করে। কখনো কি আমার দৃষ্টিতে, আচরণে বা অন্য কিছুতে ঘৃণার আভাস পেয়েছ? তোমাকে ঘৃণা করার যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দেননি রেনু। আমি কি করব? তোমার কষ্ট হতো না? ফিস করে রেনু। সত্যি বলবো হতো, তুমি যখন তাকবীরের ছবি দেখতে। আল্লাহ, তুমি এটাও জানো? উঠে বসলো রেনু। তুমি কি মানুষ? তুমি যদি এরকম করে ছবি দেখতে, আমি তোমাকে খুন করে ছবির মানুষকেও খুঁজে বের করে খুন করতাম। জাভেদ এবার হাসে। এজন্য তুমি রেনু আর আমি জাভেদ। আমি তো উপলব্ধি করতে পারি রেনু আমার জন্য তোমার ভালোবাসা। তাই খারাপ লাগলো, পাশাপাশি সান্ত্বনাও ছিল। আবার এটাও বুঝতে পারতাম তুমি মনের কোনো কোণে এক টুকরো স্মৃতি ধরে রেখেছ তাকবীরের। তাই তাকবীরকে খুঁজতাম। বিশ্বাস ছিল বর্তমান সামনে দাঁড়ালে তুমি অতীতের মোহ থেকে বের হবে। যদি উল্টোটা হতো। জাভেদ চুপ হয়ে গেল। রেনু দেখতে পেল জাভেদের মুখ পাংশু হয়ে গেছে। জাভেদ কিছুক্ষণ চুপ করে রইল। রেনুর প্রশ্নটা যেন বুকের কোথাও গিয়ে ধাক্কা দিল। শ্বাসকষ্ট হচ্ছে আচমকা। রেনু নরম গলায় আবার বলল, বলো না যদি উল্টোটা হতো। জাভেদ ধীরে নিঃশ্বাস ফেলল।
তারপর রেনুকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিল, কপালের ওপর আদর দিল। তাহলে খুব কষ্ট পেতাম। রেনু চুপ করে তাকিয়ে আছে। জাভেদ মৃদু হেসে বলল, কিন্তু তবুও তোমাকে ছেড়ে যেতাম না, চেষ্টা চালিয়ে যেতাম তোমার হৃদয় দখলের। কেন? এত কিসের ঠেকা তোমার? আমাকে কেন বকতে দাও না তবুও? কারণ ভালোবাসা মানে তো শুধু পাওয়া না রেনু, কখনো কখনো অপেক্ষাও। আর জানো, আমি তো মা আর বাবাকে পাইনি। আমার জীবনের ভালোবাসার মানুষ বলতে তুমি একজন, তাই হয়তো। রেনুর বুকটা হঠাৎ কেঁপে উঠল, মুখ গুজে দিল জাভেদের বুকে। জাভেদ এবার একটু কাছে টেনে বলল, তবে একটা জিনিস আল্লাহর কাছে চাইতাম, যেন একদিন তুমি নিজে থেকে আমার কাছে ফিরে আসো। রেনুর চোখ আবার ভিজে উঠল। অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু জাভেদের শার্টের ভাঁজে আঙুল ঘোরাতে লাগলো। তারপর খুব আস্তে বলল, আমি তো অনেক আগেই ফিরে এসেছি, তুমি বুঝতে পারোনি। জাভেদ মৃদু হাসল। রেনুর মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমি বুঝেছিলাম, তাই তো নিশ্চিত ছিলাম। রেনু এবার একটু উঠে জাভেদের দিকে তাকালো, চোখে দুষ্টু ঝিলিক। শোনো, আজ থেকে কিন্তু তোমার বউটা পুরোপুরি তোমার 16 আনা, আর জ্বরের ঘরে উল্টাপাল্টা বলবে না। জাভেদ মজা করে বলল, আগে কয় আনা ছিল? কয় আনা বোনাস পেলাম? রেনু ঠোঁট ফুলিয়ে বলল, চুপ, এসব হিসাব কষতে গেলে আবার ঝগড়া হবে। জাভেদ হেসে রেনুকে নিজের বুকে জড়িয়ে নিল, গান ধরল, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। সানা ইদানিং খুব হাসি খুশি থাকে, ফুরফুরে মেজাজ যাকে বলে। রুকিয়ার সাথে খুব গল্প করে। এভাবেই এই বাড়িতে একটু স্বস্তি ফিরে এসেছে যেন। রাতের রান্নাটা দুইজন মিলেই সামলায়। তখন রুকিয়া সারাদিন কিভাবে দিন কাটালো সানা শোনে। আকাশ ভাইয়াকে কয়বার দেখেছে, এইসব গল্প হয়। ইদানিং টুকটাক কথা হয় সানা আর আকাশের। সাধারণ সাদামাটা কথা, কিন্তু সানার জন্য সেই কথাতেই লুকিয়ে থাকে অনেক আনন্দ, ভালো থাকার অনুপ্রেরণা। তবে রুকিয়া আর সানজিদা বেগমের পারস্পরিক সম্পর্ক এখনও উষ্ণ শীতল। মাঝে রুকিয়া 2 দিন নিজেদের বাসায় থেকে এসেছে। বাবার মন খুব খারাপ হয়েছে ওর হাত দেখে। বাবা খুব জোর করছিল একটা রান্নার মানুষ দিতে, কিন্তু ওর মায়ের কথা, রান্নার দায়িত্ব ঘরের বউ নেবে, এটাই স্বাভাবিক। রান্না করতে রুকিয়ার এখন মন্দ লাগে না। শাশুড়ি কটু কথাও সামলাতে পারে এখন। নিজের কখনো উত্তর দিয়ে ফেলে, মাঝে মধ্যে ভাবে বেয়াদব হয়ে যাচ্ছে কি, কিন্তু কিছুই করার নেই। যখন রুকিয়ার হয়ে 2টা কথা বলার কেউ নেই, তখন তো রুকিয়াকেই বলে ফেলতে হবে। আজকে বিকেলের দিকে বাসাটা অস্বাভাবিক শান্ত। ঘরে শুধু রুকিয়া আর সানজিদা বেগম। সানজিদা বেগম ইদানিং উঠতে বসতে একই কথা বলেন, আজকালকার ছেলেমেয়েরা মায়ের মর্যাদা বুঝে না। ইসলামে মায়ের মর্যাদার কথা বলেন, স্ত্রীর দায়িত্ব আর কর্তব্যের বয়ান দেন মাঝে মধ্যেই। অথচ রুকিয়া একজন ভালো স্ত্রীর মতো দায়িত্ব পালন করছে। সবচেয়ে বড় কথা, সাদাব সন্তুষ্ট। তবু উনি বলেন, এক কথা কত শোনা যায়। সকালে বান্ধবী নাদিয়ার সাথে সেসব নিয়ে ফোনে কথা হয়েছিল রুকিয়ার। নাদিয়া বিরক্ত হয়ে বলেছিল, তুই এত চুপ করে থাকিস কেন? সব সহ্য করলে কি সব ঠিক হয়? এক কাজ কর, উনি যেমন সারাক্ষণ মায়ের হক, মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এসব বলে, তাকেও একটা বয়ান শোনা, যেখানে ঠিকমতো বলা আছে কার কি দায়িত্ব, উনিও বুঝবেন, শুনবেন। রুকিয়া তখন কিছু বলেনি, কিন্তু কথাটা মাথা থেকে সরেনি। আসলে এটাই ভালো আইডিয়া। সে ভাবনা থেকে বিকেলে রান্নাঘরে ঢোকার সময় ফোনটা স্ট্যান্ডে রেখে ইউটিউবে একটা ওয়াজ চালু করলো রুকিয়া। ইচ্ছে করে ভলিউম একটু বেশি দিল। কড়াইতে পেঁয়াজ নেড়ে দিচ্ছিল, আর বয়ানের শব্দ রান্নাঘর পেরিয়ে ড্রয়িং রুম পর্যন্ত ভেসে যাচ্ছিল। আজ বিকেলের নাস্তায় নুডলস করছে। আপু আসলে তখন রাতের রান্না হবে। ফোন থেকে ভেসে এলো হুজুরের গম্ভীর কণ্ঠ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের আলোচনা শ্বশুর শাশুড়ি প্রতি পুত্রবধূর দায়িত্ব এবং একজন ছেলের মা ও স্ত্রীর হক আদায়। প্রথম কথা, ইসলাম প্রত্যেককে হক আলাদা করে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন, তিনি ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো, তাদেরকে উফ পর্যন্ত বলো না। সূরা আল ইসরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদারকে? তিনি বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা।
অতএব মায়ের সম্মান ও সেবা সন্তানের দায়িত্ব। আবার আল্লাহ বলেন, সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। আর বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মধ্যে শান্তি সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। অতএব স্ত্রীর ভরণ পোষণ, বাসস্থান, নিরাপত্তা ও সম্মান দেওয়া স্বামীর দায়িত্ব। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইসলামী ফিকা অনুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমত করা পুত্রবধূর ওপর ফরজ নয়, তবে সম্মান ও ভালো ব্যবহার করা অবশ্যই ইসলামী আদব। যদি পুত্রবধূ স্বেচ্ছায় তাদের সেবা করে তা সওয়াবের কাজ, কিন্তু তাকে জোর করে বাধ্য করা শরীয়তের বিধান নয়। একজন পুরুষ যেহেতু পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালন করে, তো একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর মা বাবার খেয়াল রাখা। এটা স্বামী আর স্ত্রীর পারস্পরিক ইহসানের বিষয়। ইসলাম শেখায় মা বাবা স্ত্রী প্রত্যেকেরই আলাদা হক। একজন ছেলের দায়িত্ব মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালন করা, স্ত্রীর প্রতি ন্যায় করা, দায়িত্ব পালন করা। একজনের হক আদায় করতে গিয়ে আরেকজনের হক নষ্ট করা যাবে না। এক্ষেত্রে যদি মা আর স্ত্রী পুরুষদের এই বিষয়ে সাহায্য করে, তবে সংসারে সব সুন্দর ও সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। রুকিয়া চুপচাপ শুনছিল, ওর ভালো লাগলো কথাগুলো। ঠিকই তো, সাদাব তো পারে না মায়ের খেয়াল রাখতে, সেটা যদি রুকিয়া রাখে সাদাব খুশি হবে। আর সাদাব সবসময় মায়ের সংগ্রাম আর কষ্টের কথাই বলে রুকিয়াকে। রুকিয়া এই যে রান্না করে, এতে সাদাব অনেক কৃতজ্ঞ। আনমনে হাসল রুকিয়া। কখনো ফুল, কখনো ছোট ছোট উপহার আনে। সময় পেলে মেসেজ করে ফোন দেয়। আর নিজেদের রুমে তো ওদের আলাদা জগৎ। এসব ভাবছে, ঠিক তখনই পেছনে একটা শব্দ। রুকিয়া ঘুরে তাকালো, সানজিদা বেগম দাঁড়িয়ে আছেন, মুখ শক্ত, চোখে রাগে লাল। রুকিয়া একটা হাসি দিল, মা কিছু লাগবে? এইসব কি শোনাও? রুকিয়া থমকালো, মা ওয়া শুনছিলাম। আমাকে শেখানোর জন্য বেছে বেছে এসব শুনছো তাই না? রাগে গা জ্বলে যাচ্ছে। এতটুকু মেয়ে বসে বসে ওনাকে শেখাচ্ছে পুরুষদের দায়িত্ব আর কর্তব্যের কথা। ছেলে উনি পেটে ধরেছেন, এত বড় করেছেন, আর ছেলের বউয়ের সেবা ওনার প্রাপ্য না, কারো এহসান। হা হা হা, না তো। সানজিদা বেগম হঠাৎ এগিয়ে এসে ফোনটা হাতে তুলে নিলেন। খুব বয়ান শুনছো দেখছি, শাশুড়ির সেবা দায়িত্ব না? তাহলে বলো, আমি কি তোমাদের বউসা? রুকের বুক কেঁপে উঠল। হায় আল্লাহ, উনি কি বলছেন? এসব তো কোরআন হাদিসের কথা, তবু ভুল ভাবছেন। আমি তো কিছুই বলিনি মা, এসব তো, কিন্তু ইঙ্গিত তো পরিষ্কার। এখনকার মেয়েরা এক কদম আগে চলে। ভেবেছ কি আমি বাতাসে চুল পাকিয়েছি? এতদিনের জমে থাকা অপমান রুকের গলায় উঠে এলো। কোন ইঙ্গিত? না মা, এগুলো সত্য। আপনি জানেন কিন্তু মানতে নারাজ। মানে আপনার ছেলে আপনার দায়িত্ব নেবে, আমারও দায়িত্ব নেবে। আমার বেলায় তার দায়িত্ব নিয়ে কোনো কথাই তো নেই মা। সবসময় ইসলামের দোহাই দিয়ে আমাকেই তো ভালো স্ত্রী হবার নসিহা দেন। তাই শুনছিলাম ইসলাম আসলে কি বলে। রাগে কষ্টে উল্টাপাল্টা বলে চলল রুকিয়া। এই কথাগুলো আগুনে ঘি ঢালল। সানজিদা বেগম চিৎকার করে উঠলেন, তোমার মায়ের সমান মর্যাদা চাই। আমি এত বড় ভুল করেছি, ছেলেকে রক্ত পানি করে তুমি এসেই সব পেয়ে যেতে চাও? আল্লাহ, আমার এতদিনের লালন পালন সব মাটি। রুকিয়ার চোখ ভিজে উঠল, তবে এবারও থামল না। আমি কারো সমান মর্যাদা চাইনি মা, আপনি ভুল বুঝছেন, শুধু নিজের জায়গাটার কথাই বলেছি। তোমার জায়গা? সানজিদা বেগম তাসছিলের হাসি দিলেন, তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছে কে? রুকের বুক ধরফর করতে লাগলো। আমার স্বামী, মা, আর কে দেবে? চুপ। সানজিদা বেগম গর্জে উঠলেন, আমার মেয়ের সংসার ভাঙলো তোমার জন্য, এখন তুমি আমার ছেলেকেও এসব মিষ্টি কথা বলে নিজের করবে? খুব স্বামী বলা শিখেছ না? স্বামীর মাকে বাদ দিয়েই। রুকে কেঁপে উঠল, আমি কারও সংসার ভাঙিনি মা, বারবার ওই কথা বলবেন না, বরং আমি আপুকে মুক্ত করেছি। সানজিদা বেগম বুঝতে পারলেন এই মেয়ের মুখের বাঁধ ভেঙে গেছে। ছেলে আর মেয়ে আসলে ওনাকেই দোষ দিবে, এই মেয়ের পক্ষে দাঁড়াবে। রাগে হিতের জ্ঞান হারিয়ে হঠাৎ দরজার দিকে ইশারা করলেন, আমার মুখে মুখে উত্তর দিলে এক্ষুনি বেরিয়ে যাবে, আমি এত কথা শুনতে চাই না। রুকে হতবাক হয়ে তাকিয়ে রইল, মা আপনি অন্যায় আচরণ করছেন, আবার মুখের ওপর কথা বের হওয়া বলছি। সানজিদা বেগম ভাবলেন এরপর রুকে ভয় পেয়ে চুপ থাকবে। উনি জিতে যাবে এ যাত্রায়। রুকের হাত কাঁপছিল, মাথার ভেতর যেন সব শব্দ বন্ধ হয়ে গেছে। সব সময় একটা মানুষ সবর করতে পারে না, রুকেই পারল না, কার জন্য অপেক্ষার ধার ধারল না। অনেক করেছে এই সংসারে,
সাধ্যের অতীত। যে মেয়ে নিজের মা বাবাকে 1 কাপ চা করে খাওয়ায়নি, সেই মেয়ে চোখ মুছে নিজের ঘরে গিয়ে শুধু ব্যাগটা তুলে নিল কাঁধে। বের হওয়ার সময় একবার পিছনে তাকালো। সানজিদা বেগম তখন ওর আগে ফুটছেন, কত বড় বেয়াদব চলে যাচ্ছে, একবার দরজা পেরিয়ে দেখুক আর আশা লাগবে না। বাড়ি তখন সন্ধ্যার আলো নেমে আসছে। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রুকের মনে হলো আজ শুধু একটা কথা কাটাকাটি হয়নি, ওর সংসারে ঝড় উঠে এসেছে, যার নাম কালবৈশাখী। রাখি রিপোর্টারের দিকে অনেকক্ষণ তাকে রইল। কীরকম অদ্ভুত হচ্ছে নিজেই ঠিক বুঝতে পারছে না। রাখি স্ত্রীকে কোনো টেস্ট করেনি, ডাইরেক্ট হসপিটালে চলে এসেছিল রিপোর্ট সংগ্রহ করে। যখনই বুঝতে পারলো রিপোর্ট পজিটিভ, এরপরে এক ডাক্তারের সঙ্গে কথা বলেছে। ডাক্তার সব পরামর্শ দিয়ে আরও 1 সপ্তাহখানেক পর একটা আলট্রা করতে বলেছেন। বাসায় ফিরেছে রিকশায়। শেষ বিকেলের সময় চারদিকে একটা নরম আলো ছড়িয়ে আছে। একবার ভেবেছিল রাফিনকে ফোন করে জানাবে, পর মুহূর্তে ভাবলো না, সামনাসামনি বলবে, একটা ছোট্ট সারপ্রাইজ দিবে সম্ভব হলে। আজ যে সব কিছু তো আগের মতো, এই রাস্তায় আকাশ, কিন্তু তবুও সব কিছু রাখির কাছে অন্যরকম লাগছে। মা হওয়া নিঃসন্দেহে জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটি, কিন্তু আনন্দের মাঝে রাখির মনে বারবার প্রশ্ন জাগছে, রাফিন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা জানতেই মন বেকুল হচ্ছে। আল্লাহ নারীদের হৃদয়ে তাদের স্বামীদের জন্য অন্যরকম অনুভূতি দিয়ে দিয়েছেন। এটা শুধু ভালোবাসা না, এর ঊর্ধ্বে কোনো অনুভূতি। মা হচ্ছে রাখি, কিন্তু সমস্ত চিন্তা জুড়ে রাফিন। রুবিনা সিদ্দিকা মাগরিবের নামাজ শেষ করে চুপচাপ বসেছিলেন। মাথার চুলগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। রেনু মায়ের পাশে বসে মায়ের চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। মা। রাখির ডাক শুনে দুজনেই ফিরে তাকালো। রেনু হাত বাড়িয়ে বলল, এদিকে আসো, আজ ভাবছি আমরা 3 জন একটা সিনেমা দেখি। কি সিনেমা দেখা যায় বলো তো? রাখি ধীরে ধীরে হেঁটে এলো। কিভাবে বলবে বুঝতে না পেরে অগত্যা রিপোর্টটা রেনুর হাতেই তুলে দিল। নিজে চুপচাপ গিয়ে মায়ের পাশে বসে পড়লো। এটা কি? রেনু ভুরুকুসকে রিপোর্টটা পড়তে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ড, তারপর তার মুখে উপচে পড়া আনন্দ ফুটে উঠল। হঠাৎ উঠে দাঁড়ালো। মা, আমি এখন কি করব? হায় হায়, আমি যাই মিষ্টি বানাই। রাফিনের খুব পছন্দ ঘরের বানানো মিষ্টি। রুবিনা সিদ্দিকা অবাক হয়ে তাকালেন। কি হয়েছে? রেনু উত্তেজিত গলায় বলল, হয়নি মা, হবে। তোমার রাফিনের ছেলে অথবা মেয়ে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি কি হব? ফুপি। রাখি পাশ থেকে মাকে জড়িয়ে ধরল। দোয়া করবেন মা। রুবিনা সিদ্দিকা রাখির হাতে হাত রাখলেন। এই সময় এসে তুমি মা আমার হৃদয়ে আলোর বর্ষণ করলেন। দোয়া করি আল্লাহ নেক সন্তান ও সুস্থ সন্তান দান করুক। রাখি উঠে দাঁড়িয়ে রেনুকে জড়িয়ে ধরল। আর আপা, তুমি ফুপি হবে কেন? তুমি হবে আমাদের বাবুর আম্মা। আমাকে মা বলবে, তোমাকে আম্মা। রেনুর কখনো মা হয়ে না পড়া তৃষ্ণার্ত হৃদয় মুহূর্তে সিক্ত হয়ে উঠল। 2 হাতে চোখ মুছে কোনো মতে বলল, আমি যে মিষ্টি বানাই। আর রাখি, তুমি চুপচাপ মায়ের পাশে বসে থাকো। কিছু দূর গিয়ে আবার থমকে দাঁড়ালো। রাফিন জানে না আপু ফোন করেনি। এসব খবর ওকে ফোনে দিও না, আর তুমি নিচেই দিও। রাখি আয়নায় কয়েকবার রিহার্সাল দিল। কি বলবে রাফিনকে? একটা নীল শাড়ি পরে নিল। আয়নায় নিজেকে দেখতে দেখতে নতুন মাকে ফোন দিল। বাবাকে নিজ মুখে এই খবর দিতে পারবে না রাখি। বাবা নিশ্চয়ই অনেক খুশি হবে। ফোনটা হাতে তুলে নতুন মাকে ফোন দিল। ওপাশে ফোন ধরতেই ক্লান্ত কণ্ঠ শোনা গেল, হ্যালো রাখি, কেমন আছো তোমরা? কিছুক্ষণ নীরবতা, তারপর দীর্ঘশ্বাস, ভালো আছি মা, তুমি কেমন আছো? রাখির বুক ধক করে উঠল। রুকিয়া কেমন আছে? ওপাশে আবার নীরবতা, তারপর ধীরে ধীরে সব শুনল রাখি। আজকে ঝগড়া, বয়ান নিয়ে কথা কাটাকাটির আগে সানজিদা বেগমের রুকিয়াকে বের করে দেয়া। ফোনটা কাঁপতে লাগলো রাখির হাতে। মা, রুকিয়া এখন কোথায়? ও নিজের ঘরে আছে, খুব কষ্ট পেয়েছে। তোমার বাবা খুব ভেঙে পড়েছে রাখি, কী হবে বলো তো? ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইল রাখি। কিছুক্ষণ আগে যে আনন্দে বুক ভরেছিল, এখন যেন তার জায়গায় ভারী একটা কষ্ট বসে আছে। রাখির চোখে পানি চলে এলো। আজকের এত বড় সুখের খবরটাও যেন হঠাৎ ম্লান হয়ে গেল। বলাই হলো না নতুন মাকে। রাত আরও একটু গড়ালে রাফিন বাসায় ফিরল। ঘরে ঢুকে সে দেখলো রাখি চুপচাপ বসে আছে, চোখ লাল। রাফিন অবাক হয়ে বলল, কি হয়েছে, তুমি কি কাঁদছো? রাখি আর নিজেকে সামলাতে পারলো না, উঠে এসে রাফিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আগে রাখি এত ভঙ্গুর ছিল না, ইদানিং সামলাতে পারে না। আর রুকিয়াকে নিয়ে যত ভাবছে চোখের জল যেন বাদ মানছে না। এত অপমান কেন করলো ওকে খালা? রুকিয়াকে বের করে দিয়েছে খালা। রাফিন প্রথমে ভেবেছিল অন্য কিছু। রাখিকে শান্ত করার চেষ্টা করলো, আরে ঠিক হয়ে যাবে, সংসারে এসব হয়, তুমি এরকম করলে ওদেরকে বুঝিয়ে বলবে, শান্ত হও। রাখিকে শান্ত করে ফ্রেশ হয়ে রাফিন টেবিলের দিকে যেতে রিপোর্টটা দেখলো, হাতে তুলে নিল। রিপোর্টের লাইনগুলোতে চোখ বুলিয়ে অবাক বিস্ময়ের নেত্রে বিস্ফোরিত হলো। তাকে দেখলো রাখি সেভাবেই বসে আছে। কয়েক সেকেন্ড ও এক দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলে রাখির দিকে তাকালো রুফাইজা। সামনে এসে দাঁড়ালো। রাফিন, এটা কি? রাখি বিষণ্ণ মুখ তুলল। তারপর বুঝতে পারলো আসল কথাটাই তো বলা হয়নি, যার জন্য এত অপেক্ষা। রাফিনের চোখে বিস্ময় আর হালকা রাগ। এত বড় একটা খবর আর তুমি আমাকে বলনি? তুমি এই খুশির দিনে বসে বসে কাঁদছ? রাখি থমকে গেল। আসলেই তো আমি আসলে। রাফিন একটু অভিমান নিয়ে বলল, আমার আনন্দ কিছুই কি তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়? তুমি সবসময় কেন অন্য মানুষের জন্য অতিরিক্ত বিচলিত হও? রাখির বুকটা মোচড় দিয়ে উঠল। বুঝতে পারলো ভুলটা সত্যি হয়েছে, কিন্তু রুকি অন্য মানুষ নয়। রাফিন এভাবে কেন বলল? এক কাজ করো, বাসায় চলে যাও, তোমার বাবার বাসার সমস্যা সামলাও। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চা নিয়ে তুমি এত উদাসীন। একটা ফোন পর্যন্ত করতে পারোনি? তুমি জানো না আমি কত অপেক্ষায় ছিলাম। রাফিন চুপচাপ ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল। টেবিলে সাজানো খাবারের দিকে ফিরেও তাকালো না। রেনু অপেক্ষায় ছিল, হতবাক হয়ে গেল পুরাই। রাখি একটা দীর্ঘশ্বাস ফেলল। ধুর, কত রিহার্সেল করলো, কথাটা কিভাবে বলবে, সব এলোমেলো হয়ে গেল। কিছুক্ষণ পর রাখিও ধীরে ধীরে ছাদের দিকে গেল। রেনু আপাই এসে বলেছে রাফিন ছাদে গিয়েছে। রাতের আকাশে হালকা বাতাস বইছে। রাফিন রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রাগ যায়নি, এটা কোনো কথা, আনন্দের একটা সংবাদ। অথচ রাখি কান্নাকাটি করেছিল বসে বসে। কোনো গুরুত্ব নেই রাখির কাছে এত বড় একটা বিষয় ওদের জীবনের। রাখি ধীরে পাশে এসে দাঁড়ালো। আমি যখন রিপোর্টটা দেখেছি, কল্পনা করেছি তোমার উচ্ছ্বাস, তোমার প্রতিক্রিয়া। আমি জানি তুমি ভালো বাবা হবে রাফিন। রাফিন কিছু বলল না। রাখি ওর হাত ধরলো। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সত্যি। রাফিন তাকালো না, হাত ছাড়াবার চেষ্টা করলো। রাখি আলতো করে ওর হাতটা নিজের পেটে রেখে দিল। নরম গলায় বলল, আমাদের অংশ, আর আমি এতক্ষণ ধরে একা একাই খবরটা নিয়ে বসেছিলাম। এটা কি ঠিক হয়েছে? আমাকে শাস্তি দাও, এরকম গাল ফুলিয়ে রেখো না। রাফিন রাগ করে হয়ে তাকালো। রাখির চোখে তখন কান্নার লজ্জা মেশানো হাসি। দেখো, এখন আমার সাথে রাগ করা মানে বাবুর সাথে রাগ করা। বাবুকে ভালোবাসতে চাইলে বাবুর মাকে ভালোবাসো। রাফিনের রাগটা আস্তে আস্তে কমে গেল। রাখিকে নিজের কাছে টেনে নিল। জানোনি কেন? তুমি বুঝতে পারবে না আমার মনের অবস্থা। ঠিক করেছিলাম জীবনে বিয়েই করবো না, তাই বাচ্চা নিয়ে কোনো ভাবনা ছিল না। এরপরে তুমি আসলে জীবনে ভাবলাম অল্প দিনের ব্যাপার, কিন্তু তুমি আজকে জব্দ করে অল্প দিনেই বিয়েকে মৃত্যুর সম্পর্কে বাদলে। তারপর মন লোভী হলো। একটু থেকে আকাশের দিকে তাকায় রাফিন। আমি কখনো বাবার আদর সেভাবে পাইনি, তাই আমি নিজে ভালো বাবা হতে চাই। আর ভালো বাবা হওয়ার প্রথম শর্ত বাচ্চার মাকে ভালোবাসা। আর ভালো বাবারা বাচ্চার মায়ের সাথে কখনো রাগ করে না। তাই হ্যাঁ। রাতের খাবার, হাসি ঠাট্টা আর মিষ্টি খাবার পরে বিছানায় শুয়ে রাফিন রাখিকে বুকে তুলে নিতেই রাখি গম্ভীর হয়ে বলল, ডাক্তার বলেছে দূরে থাকতে 3 মাস। আর আমি তোমার গায়ে একটা আজব স্মেল পাই। ডাক্তার বলেছে প্রথম কয়েক মাস লাগবে। কী সব কথা মাইরি, এত নিজের বাচ্চা নিজের দুশ্মন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। রাফিন একটা পাশ বালিশ মাঝে রাখলো, চলবে। রাখি হেসে রাফিনের হাতে হাত রাখলো বালিশের প্রাচীরের ওপর। সময়গুলো দেখতে দেখতে কেটে যাবে। আমি ভেবেছিলাম নাটক সিনেমার মতো একটু ঢং করব, বলবো আচার খেতে মন চাচ্ছে, করতে আমিও তোমাকে কোলে নিয়ে ঘোরাতাম। কিছু খেতে ইচ্ছে করে? আগে যা 2 চোখের বিষ ছিল, রাস্তার বেলপুরি, দুধ চা সারছে। আর শোনো, আমি ঠিক করেছি বাবু আপাকে আম্মা বলবে। আপা যে কি খুশি, আলহামদুলিল্লাহ। রাখির হাতের ওপর রাফিনের হাতের চাপ বাড়ল। আমি দুঃখিত রুফাইজা, তুমি আমার পরিবারের সবার জন্য কত ভাবো, আর আমি তখন যেভাবে রিয়াক্ট করলাম। এক কাজ করো, তোমাকে সাইকো খালাকে কিছুদিন আমাদের বাসায় এনে রাখো, বোঝাও, প্রয়োজনে সাইকিয়াট্রিস্ট দেখাও।
রাখি মৃদু হাসল। রাফিন জানে বেশিরভাগ পুরুষ ভাবে স্ত্রী তার একান্ত নিজের, কিন্তু স্ত্রীর অত একটা শেকড় আছে, তাই না? রুকিয়া আমার কাছে। রুকিয়াকে তুমি কত ভালোবাসো আমি জানি। রুকিয়ার জন্য আজ তুমি আমার ভালোবাসা। প্লিজ এভাবে বলো না। তবে আমি মনে মনে আমি মানি অল্প হিংসুখে। অল্প? রাখি শব্দ করে হাসে। আচ্ছা, বুঝতে পেরেছি, এখন আমাদের ঘুমাতে দাও। আমাদের? হ্যাঁ, বাবু আর তার মাকে। আজ রাহাত সাহেবের সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা, কারণ তার বড় মেয়ে মা হতে যাচ্ছে। কিন্তু তার জীবনে একই সঙ্গে আনন্দ আর বিষাদ ধরা দিয়েছে। ছোট মেয়ে রুকিয়া শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে তার ঘরে ফিরে এসেছে। এই বিষয়টা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কিভাবে তিনি একটা ভুল ছেলের হাতে মেয়েকে তুলে দিলেন। তিনি ভেবেছিলেন সাদাব যোগ্য, বরং রাফিনকে নিয়ে তার মনে সংশয় ছিল। স্থির হতে পারছেন না। মেয়েটা তাকে এতদিন না বলা সব কথাই আজ বলে দিয়েছে। নীলুফা বেগম অনেকক্ষণ ধরে রাহাত সাহেবকে পর্যবেক্ষণ করছেন। বোকা মেয়েটা বাপকে সব বলে দিয়েছে। তখন থেকে রাহাত সাহেব ফোঁসফোঁস করছে। নীলুফা বেগম এগিয়ে গিয়ে বললেন, এত চিন্তা করছো কেন? করব না? আমার মেয়েটাকে এত মানসিক অত্যাচার করেছে, এত কাজ করিয়েছে, আমি সাদাবকে ডাকবো, ওকে উত্তর দিতে হবে। সেটা ডাকাতেই পারো, কিন্তু সংসার জীবনে প্রতিটি নারীকেই মানসিক অত্যাচার সহ্য করতে হয়, কাজও করতে হয়। সবসময় স্বামী সঙ্গ দেয় না। ফালতু কথা বলবে না। আমার মেয়ে এখনকার স্ত্রী। নীলুফা বেগম না চাইতেও বলে ফেললেন, যেমন আমি কখনো তোমার স্ত্রী ছিলাম। রাহাত সাহেব বিরক্ত হয়ে বললেন, কি বলতে চাইছো? সাধে কি তোমাকে মাথামোটা বলি? কিসের মধ্যে কি বলছো? তুমি আর রুকিয়া কিসের তুলনা দিচ্ছ? কেন নয়, আমিও তো কারো মেয়ে ছিলাম। উফ, তুমি তো এত অল্প বয়সী ছিলে না। নীলুফা বেগমের মুখে তীব্র কষ্টের রং হারালো। আসলে পুরুষ স্বামী হিসেবে যেমন থাকে, বাপ হয়ে থাকে, তার থাকে না। যাই হোক, আমার বয়স বেশি ছিল, আর তুমিও তো খুব কম বয়সী ছিলে না। তুমি বিপত্নিক ছিলে, প্রথম স্ত্রী ছিল না। এখনও সে তোমার মানসিক প্রশান্তি, আর আমি তোমার যৌবিক আর সংসারের প্রয়োজন। তোমার পরিবার যখন আমাকে কথার আঘাতে জর্জরিত করতো, কতবার তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। একটু থামলেন, তারপর কপাল কুঁচকে বললেন, যা করবে বুঝেই করো, মেয়ের সংসার বলে কথা। নীলুফার কথায় থমকালেন রাহাত সাহেব। সেই বহু আগের স্মৃতি হঠাৎ হৃদয়ে হানা দিল। তবুও তিনি মানতে চাইলেন না। একগুয়ে স্বরে বললেন, আপাকে ফোন করেছিলাম। কি বললো আপা? বললো রুকিয়া একাই ওই বাড়ি ছেড়ে এসেছে, একা যেন চলে যায়, সাদাফের আশাও যেন না করে। তিনি দাঁত চেপে বললেন, আমিও মেয়ে একা পাঠাবো না। মেয়ের বাপ এখনো বেঁচে আছে। এরা আমার বিনয়কে দুর্বলতা ভাবছে। সাদাফের বক্তব্য শুনবো, যদিও মায়ের অবাধ্য না হয়। নীলুফা বেগম ধীরে জিজ্ঞেস করলেন, তাহলে? রাহাত সাহেব দৃঢ় গলায় বললেন, মেয়ে আর ওই বাড়ি যাবে না। আড়াল দাঁড়িয়ে সব শুনছিল রুকিয়া। বাবা যখন একবার বলে দিয়েছেন, সত্যি আর যেতে দেবেন না। রুকে বুঝে গেল, চোখে পানি চলে এলো। রুকে নিজে বাবার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো মনে মনে। সাদা ফোন করেছিল কিছুক্ষণ আগে, একই কথা বলেছে। মা সাহেব জানিয়ে দিয়েছে তোমাকে একাই আসতে হবে। আমি যদি নিয়ে আসি, উনি বাড়ি ছাড়বেন। তারপর থেমে গিয়ে সাদাব জিজ্ঞেস করেছিল, রুকিয়া আমি কি করব? সেই প্রশ্নটাই যেন বারবার কানে বাজছে রুকিয়ার। বাবা একদিকে, স্বামী আরেকদিকে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রুকিয়া, একটা মানুষ যার জন্য কেউই পুরোটা ছাড়তে রাজি নয়। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ল। বাবার দৃঢ় কণ্ঠ আবার ভেসে এলো ভেতরের ঘর থেকে, সাদাবকে আমি বাসায় ডাকবো, ওকে স্পষ্ট কথা বলতে হবে। রুকিয়া দেয়ালে হেলান দিল। বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ জানেন রুকিয়া সাদাবের জন্য সবকিছু সবসময় সহজ করতে চেয়েছে, কিন্তু আজ যে সব হাতের বাইরে চলে গেছে। বিকেলের দিকে রাহাত সাহেব নিজেই সাদাবকে ফোন করে বললেন, আর সন্ধ্যায় একটু বাসায় এসো, কিছু কথা আছে। সাদাব বুঝতে পেরেছিল এই ডাকে ভালো কিছু নেই, তবু এগিয়ে যাওয়ার উপায় নেই। ওর এসবে দারুণ অস্বস্তি। মায়ের সাথে ভালো করে কথা বলছে না। ভেতরে ভেতরে সব কিছুর উপর একটা চাপা ক্ষোভ আর বিতৃষ্ণা যেন গড়ে উঠেছে। সন্ধ্যার পরে সাদাব রুকিয়াদের বাসায় আসলো। ভেতরে ঢুকতেই পরিবেশের ভারী নীরবতা টের পেল। মাথাটা নিচু করে বসে রইল। জন্মদাত্রী ছোট করলে আর কোনো উপায় থাকে না মাথা নিচু করার। রাহাত সাহেব এসে বসলেন ড্রয়িং রুমে। মুখটা কঠিন। বসো। সাদাব উত্তর দিল। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর রাহাত সাহেব ধীরে কিন্তু কড়া স্বরে বললেন, একটা কথা জানতে চাই, আমার মেয়েকে তোমরা কি ভেবেছ? সাদাব চমকে তাকালো। আঙ্কেল আমি? রাহাত সাহেব হাত তুলে থামালেন। না,
আগে আমি বলবো, তারপর তুমি বলবে। ওনার চোখে তখন দমিয়ে রাখা রাগ। আমার মেয়েকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম তোমার জিম্মায়, তোমার স্ত্রীর সম্মান দিয়ে, কিন্তু সেখানে আমার মেয়ে এত লাঞ্ছিত হলো কেন? শাদাব মাথা নিচু করে রইল। মানসিক অত্যাচার করেছে তোমার মা দিনের পর দিন, তুমি সব জানতে না? শাদাব ধীরে বলে, জানতাম, আপনারাও জানেন মায়ের স্বভাব। জানতে? রাহাত সাহেবের কণ্ঠ উঁচু হয়ে গেল। তাহলে জেনো চুপ ছিলে? আপার স্বাভাবিক, জানি, কিছু বিষয় মেনেও নেই, মেয়েকেও বুঝাই, কিন্তু সব কিছুর নির্দিষ্ট সীমা থাকে, প্রতিটি সম্পর্কে একটা মানসিক ভাষা থাকে, সেটাই তো অনুপস্থিত। শাদাব অসহায়ের মতো বলল, বিশ্বাস করুন আমি চেষ্টা করছি আঙ্কেল, কিন্তু মা। মা? রাহাত সাহেব তীব্র কণ্ঠে বললেন, বিয়ে করার সময় মায়ের কথা মনে ছিল না? তখন তো তুমি আমার মেয়েকে বড় বড় কথা বলে নিয়ে গেলে। শাদাব চুপ। রাহাত সাহেব এবার ধীরে কিন্তু আরও কঠিন স্বরে বললে, আমি একটা কথা পরিষ্কার জানতে চাই, তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসেবে রাখতে পারবে, নাকি তোমার মায়ের কথাই শেষ কথা? শাদাব দীর্ঘশ্বাস হলো, আঙ্কেল, মা বলেছে রুকিয়াকে একাই যেতে হবে, আমি যদি নিয়ে যাই উনি বাড়ি ছাড়বেন। রাহাত সাহেব তীব্র দৃষ্টিতে তাকালেন, তাহলে শোনো, আমার মেয়েও আর একা যাবে না। শাদাব মাথা তুলে তাকালো, দৃষ্টিতে অসহায়তার অনুনয়। রাহাত সাহেব স্পষ্ট করে বললেন, মেয়ের বাবা এখনো বেঁচে আছে, আমার মেয়েকে কেউ কোনো শর্ত দিয়ে রাখতে পারবে না যেখানে ওর কোনো দোষ নেই। তারপর ধীরে যোগ করলেন, তুমি যদি সত্যি স্বামী হও তাহলে নিজের স্ত্রীকে সম্মান দিয়ে নিতে আসবে, আর যদি না পারো তাহলে আমার মেয়ের জীবন নিয়ে আমি সিদ্ধান্ত নিব। ঘরের বাইরে করিডোরের কোণে দাঁড়িয়ে সব শুনছিল রুকি, একটা শব্দ করছিল না। বাবার প্রতিটি কথা রেনুর যেন বুকের ভেতর বিচ্ছিল, আর শাদাব নীরবতা সেটা আরও বেশি কষ্ট দিচ্ছিল। রুকিয়া ভাবছিল, শাদাব যদি এখনই বলে আমার স্ত্রীকে নিয়ে যাব তাহলে হয়তো সব বদলে যেত, কিন্তু ভেতর থেকে একটা দীর্ঘ নীরবতা ভেসে এলো। রুকের হঠাৎ মুচড়ে উঠল বুকটা, বৃথা আশায় আসতে বুঝতে পারলো। ধীরে ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। বুঝে গেছে কিছু কিছু উত্তর শোনার চেয়ে না শোনাই কম কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? 2-1 দিন ভিডিও দিতে হয়তো বা গরমিল হতে পারে, আপনারা প্লিজ মানিয়ে নেবেন, ঈদের পর সব ঠিক হয়ে যাবে।